আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি শেখ হাসিনার আবারও একটি নতুন সাক্ষাৎকার প্রসঙ্গে। সাক্ষাৎকারটি আজকে কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময়ে প্রকাশিত হয়েছে। আর এই সময়ের হয়ে এই মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়। আজ এই সাক্ষাৎকারটির প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে। এটি ধারাবাহিকভাবে কয়েক পর্বে প্রকাশিত হবে। আমরা আজকে প্রথম পর্বে শেখ হাসিনা কি বলেছেন সেটি দেখবার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গণভবন ছেড়ে আসা, রাষ্ট্রপতির কাছে ইস্তফা না দেওয়ার আসল কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন, নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে এবার সম্পূর্ণ খোলামেলা ও সবিস্তারে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? তিনি কি ফিরছেন বাংলাদেশে? দর্শক, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একটা সময় কিন্তু রাজনীতি থেকে চিরতরে অবসরের কথায় ভেবেছিলেন শেখ হাসিনা, কিন্তু এখন সেই ভাবনা তিনি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি অবসরের চিন্তা ঝেড়ে ফেলেছেন এবং নিজের দেশের মানুষের পাশে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে স্বদেশে ফিরেছিলাম, তখন এই আওয়ামী লীগের নেতাকর্মীরাই ছিলেন আমার আসল পরিবার। আজ সেই নেতাকর্মীরা নির্মমভাবে নির্যাতিত। আমার দেশের সাধারণ জনগণের জীবন আজ বিপর্যস্ত। এমতো অবস্থায় আমি কিভাবে তাদের এই কঠিন পরিস্থিতিতে ফেলে নিজে বিশ্রামে চলে যাই? অর্থাৎ শেখ হাসিনা বারবার স্পষ্ট করে দিচ্ছেন, এর আগেও একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে দলের এই চরম বিপদে তিনি মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন না। এই সময়ের সাক্ষাৎকারেও তিনি দৃঢ় কণ্ঠে সেটি আবারও ব্যক্ত করলেন। আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা দিল্লিতে যাবার পর তার পুত্র সজীব অজয় জয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি এবার অবসর নিতে চান। স্বাভাবিকভাবেই সাক্ষাৎকারে সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, আপনি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? এর জবাবে আওয়ামী লীগ সভানেত্রী একটি বিস্তারিত লিখিত উত্তর দিয়েছেন। আসলে সাক্ষাৎকারটি লিখিতই নেওয়া হয়েছে, ইমেলে। মূলত এই যে সাক্ষাৎকারগুলো যে প্রকাশিত হচ্ছে, এগুলো ইমেলে সব সাক্ষাৎকার প্রকাশিত হয়। শেখ হাসিনা লিখিত জবাব দেন। তিনি অত্যন্ত সততার সাথে বলেন, জয়ের সেই বক্তব্যটি আসলে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্কিত ছিল। মানুষ তো সারা জীবন একই দায়িত্ব বা পদে থাকে না। আমিও বহুবার বলেছি, দলে নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। এমনকি আওয়ামী লীগের বিগত 2টি কাউন্সিলেও আমি নিজে নতুন নেতৃত্বের কথা বারবার বলেছি। ব্যক্তিগতভাবে এখন আমার নিজের আর কিছুই চাওয়ার নেই। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ এই ভাবনার বদল কেন হলো? কেন তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন? অবসরের সিদ্ধান্ত বদলের পেছনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেছেন শেখ হাসিনা। তিনি দেশের বর্তমান অবস্থার একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেখানে গণতন্ত্র আজ মারাত্মকভাবে আক্রান্ত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার জন্য আইন করা হয়েছে। আমার লক্ষাধিক নেতাকর্মী আজ কারাগারে বন্দী, অনেকে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংখ্যালঘুরা চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি নিরীহ শিশুরা আজ টিকার অভাবে মারা যাচ্ছে। তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। দেশের বুকে থেকে মুক্তিযুদ্ধের গৌরবময়
ইতিহাস বিকৃত করা হচ্ছে। রাষ্ট্রকে 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও পথ থেকে সরিয়ে নেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। এমন একটা ভয়ঙ্কর সময় আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা দৃঢ়তার সাথে যোগ করেন, আমি কোনো ক্ষমতা চাই না, কিন্তু দেশের জনগণের প্রতি আমার যে গভীর দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান ও অর্থনৈতিক মুক্তি, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের মানবাধিকার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করার পরই তিনি একমাত্র অবসর নেবেন, তার আগে নয়। নেতৃত্ব কার হাতে যাবে এই প্রশ্নের জবাবে তিনি পরিবারতন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নেতৃত্ব কার হাতে যাবে সেটি কোনো ব্যক্তিগত উত্তরাধিকারের বিষয় নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল। দলীয় কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে কর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এবং যোগ্যতা, ত্যাগ, সাহস ও আদর্শিক দৃঢ়তার উপর ভিত্তি করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেতরের সংস্কার নিয়েও প্রশ্ন করা হয়েছিল। অনেকেই বলছেন অসুস্থ ও অশক্ত নেতাদের সরিয়ে তরুণদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। এই দলীয় পুনর্গঠন নিয়ে শেখ হাসিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য দিয়েছেন। তিনি একে বলেছেন প্রাকৃতিক শুদ্ধকরণ বা ন্যাচারাল পিউরিফিকেশন। শেখ হাসিনা বলেন, দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক এবং অপরিহার্য প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে আসলে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। যারা খাঁটি আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের এই চরম দুর্দিনেও আরো দৃঢ়ভাবে দলের পাশে এসে দাঁড়িয়েছেন। আর যারা শুধু ব্যক্তিগত সুবিধা, লোভ ও ক্ষমতার আশায় দলে ছিলেন তারা ইতিমধ্যে ভুল পাল্টে ফেলেছেন অথবা চুপ করে গিয়েছেন। এটা কিন্তু দলকে দুর্বল করেনি, বরং দলকে আরো খাঁটি ও শক্তিশালী করেছে। তিনি প্রবীণ ও নবীনদের ব্যালেন্স করার ইঙ্গিত দিয়ে বলেন, নেতৃত্ব কোনো অলংকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। যারা এই কঠিন সময়ে দায়িত্ব পালন করতে পারবেন না, কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন না, সংগঠনকে ধরে রাখতে পারবেন না, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সাথে আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেক প্রবীণ নেতা সারা জীবন দলকে দিয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন, অমানসিক নির্যাতন সহ্য করেছেন। তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের দলের বড় সম্পদ। আপাতত নেতৃত্বে বড়সড় কোনো অ্যাডহক বদল হচ্ছে না ইঙ্গিত দিয়ে তিনি জানান, দেশে যখন আবার একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তখন নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে এবং নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে, যার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গেছে। তরুণদের প্রশংসা করে তিনি বলেন, অনেক তরুণ নেতা আজ রাষ্ট্রযন্ত্রের জুলুম, অত্যাচার মোকাবেলা করে মাঠ পর্যায়ে দলের পতাকা ধরে রেখেছেন এবং এরাই দলের ভবিষ্যৎ। সবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্ন। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি মাথা উঁচু করে খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরবেন, কিন্তু বর্তমান এই চরম প্রতিকূল পরিস্থিতিতে তার এবং অন্য নেতাকর্মীদের দেশে ফেরা ও রাজনীতি শুরু করাটা কতটা বাস্তবসম্মত, এর জবাবে শেখ হাসিনা ইতিহাসের রেফারেন্স টেনে যে হুঙ্কার দিয়েছেন তা সত্যিই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগকে শেষ করতে পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি, কোন ষড়যন্ত্রকারীও পারেনি। সুতরাং আজকের বিএনপি সরকার বা অন্য কেউ আওয়ামী লীগকে মাটি থেকে মুছে ফেলতে পারবে না। আমার এই প্রত্যাবর্তন শুধু কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের সঙ্গে যুক্ত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শেষ লাইনে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ ইতিমধ্যে
বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমি আমার দেশে ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব এবং দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। দর্শক, এই ছিল নয়াদিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার প্রথম পর্বের সাক্ষাৎকারের প্রতিটি লাইন বিশ্লেষণ। অবসরের সিদ্ধান্ত বাতিল করে তার এই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ঝড় তুলতে চলেছে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই বা এর কি প্রভাব পড়বে, সেটি এখন দেখার বিষয়। আমরা অধীর আগ্রহে সামনের দিনগুলোতে দেখব যে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর বড় রকমের মিছিল আর শোডাউন আরো বাড়বে এমন শঙ্কার কথা জানিয়ে সরকারকে গোপন প্রতিবেদন দিয়েছে পুলিশ সদর দপ্তর। সরকারের কাছে গত 6 জুন পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে জমা দেওয়া একটি প্রতিবেদন আমাদের হাতে এসেছে, যেখানে সরকারকে সতর্ক করে 10টি সুপারিশ করা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, আওয়ামী লীগের পদধারী নেতারা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে রাজনীতিতে ফিরছে। রিপোর্টটিতে আওয়ামী লীগের 5 বড় নেতার ব্যাপারে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যারা এরই মধ্যে জামিনে আছেন। এমন আলোচনার মধ্যে নতুন খবর হলো, আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। সবশেষ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা। তার একদিন আগে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা বলছেন, দেশে ফেরার নীরব প্রস্তুতির বড় একটি অংশ হিসেবেই তারা এই আন্তর্জাতিক তৎপরতা বাড়িয়েছেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 19 মে ভারতের 3টি সংবাদ মাধ্যমে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়েছিল। ওই সাক্ষাৎকারগুলোতে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার কথা বলেন। কিন্তু একদিকে সরকার নির্বাহী আদেশে তার দলের কার্যক্রম নিষিদ্ধ আছে, অন্যদিকে তার উপর ঝুলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির দণ্ড। এমন পরিস্থিতিতে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল, তিনি যে ফিরবেন বলছেন সেটি কিভাবে? আনন্দবাজার পত্রিকাকে শেখ হাসিনা বলেছিলেন, তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। সাংবাদিকদের পাল্টা প্রশ্ন ছিল, এই নীরব প্রস্তুতিটা ধরনটা কি রকমের? সেটার ইঙ্গিত পাওয়া যায় ওই 3টি ইমেল সাক্ষাৎকারে। মিলেনিয়াম পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তিনি মাথা উঁচু করে ফিরবেন। দ্য হিন্দুস্তান টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন তার অনুপস্থিতির অর্থ তার নীরবতা নয়, কারণ তিনি কূটনৈতিক ও আন্তর্জাতিক পর্যায়ে মাথা উঁচু করে ফেরার জন্য কাজ করছেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, ইতিমধ্যে বড় রকমের কূটনৈতিক তৎপরতা শুরু হয়ে গেছে। দলের কয়েকজন সিনিয়র নেতাকে এর জন্য দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। এই দায়িত্বপ্রাপ্তদের একজন হলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত। জনাব মিল্লাত 7 জুন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগের কথা জানিয়েছেন। সূত্রগুলো বলছে, ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত মামলা দেওয়া হচ্ছে। রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত। তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান। একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান। ৮ জন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও নেতারা বৈঠক করেছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি ক্লেহারের সঙ্গে। বৈঠকে তারা আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশে সুষ্ঠু রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন। সোমবার আয়ারল্যান্ডের কর্কে অবস্থিত ক্লেটন হোটেল সিলভার স্প্রিংসের লবিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় গ্রেপ্তার হওয়া দলটির মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীদের জামিনের বিষয়ে ইউরোপীয় পার্লামেন্টের সহযোগিতা কামনা করা হয়। আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, হাবিবে মিল্লাত, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য সিনথিয়া নিমুর্খ, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন মনিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলর লর্ড মেয়র ফার্গাল ডেনিহের সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের উপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে টাইমস অব বাংলাদেশের খবরে বলা হয়েছে। দলটির নেতারা বলছেন, দলটির শীর্ষ কয়েকজন নেতার নেতৃত্বে আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, জার্মানি ও ফ্রান্স এবং কানাডার মতো শক্তিশালী পশ্চিমা দেশ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সাথে এ মাসেই বৈঠক অনুষ্ঠিত হবে। এদিকে বাংলাদেশের গণমাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফেরা নিয়ে আলোচনা বেশ জোরদার হচ্ছে। বিশেষ করে প্রথমে চট্টগ্রাম, পরে নোয়াখালী ও কুমিল্লাতে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনগুলোর বড় মিছিল ও শোডাউন ব্যাপক হারে বাড়ার পর এই আলোচনা চলছে সবখানে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে 6 জুন সরকারি শীর্ষ মহলে এ নিয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। প্রতিবেদনটি আমাদের হাতে এসেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আগামী 11 জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস। দিবসটিকে কেন্দ্র করে তারা বড় ধরনের শোডাউন করতে পারে। প্রতিবেদনটিতে পুলিশ 4টি পর্যবেক্ষণ দিয়েছে। তার মধ্যে একটি হলো, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের প্রয়াত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তোফায়েল আহমেদ এবং একেএম রহমাতুল্লাহর জানাজায় যে জনসমাগম হয়েছে তাতে বোঝা যাচ্ছে দলটি বিপুল জনসমর্থন ফিরে পাচ্ছে এবং তারা সাংগঠনিকভাবে উজ্জীবিত হচ্ছে। আর এই উজ্জীবিত করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন দলটির সভানেত্রী নিজেই। সবশেষ পর্যবেক্ষণটি হলো, দলটির নেতারা দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন ব্যাপকভাবে। পুলিশের রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 15 মে পর্যন্ত আওয়ামী লীগের পদস্থ 129 জন নেতা দেশে ফিরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাদের অনেকের জামিন পেয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন। পুলিশ রিপোর্টটিতে একটি ম্যাপ দিয়ে 16টি স্থান নির্দেশ করে সরকারকে বলেছে, এসব স্থানে সামনের কয়েকটি দিনে আওয়ামী লীগের তৎপরতা ব্যাপক হারে বাড়তে পারে। পুলিশের রিপোর্টটিতে এরই মধ্যে জামিনে মুক্ত হওয়া আওয়ামী লীগের 5 জন বড় নেতার রাজনৈতিক তৎপরতা নজরদারিতে রাখার সুপারিশ করা হয়েছে। এরা হলেন সাবের হোসেন চৌধুরী, আব্দুল লতিফ সিদ্দিকী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজি, ডক্টর শিরিন শারমিন চৌধুরী ও নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভী। সরকার একটি সূত্র বলছে, দেশে যে আওয়ামী লীগের তৎপরতা সেটিকে পুলিশ বা রাজনৈতিকভাবে হ্যান্ডেল করা সরকারের জন্য অনেক সহজ, কিন্তু আন্তর্জাতিক মহলে এমনিতেই বিগত নির্বাচনটি অন্তর্ভুক্তিমূলক না হওয়া নিয়ে অনেকের আপত্তি আছে। কমনওয়েলথ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি নিয়ে কড়া আপত্তি ছিল। বিষয়টি নিয়ে তারা নির্বাচনের আগে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন বিএনপি সহ একাধিক পক্ষের সাথে তখন বৈঠক করেছিল। এখন আওয়ামী লীগের এই কূটনৈতিক তৎপরতা শুরু হওয়ায় বিষয়টি সরকার উপর মহলকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বাংলাদেশের আইন শৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকার এই চিন্তা আরো বাড়াচ্ছে। গত মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকার আমলে আটক 4 সাংবাদিকের মুক্তির চেয়ে বাংলাদেশের আইনমন্ত্রী আসাদুজ্জামানকে চিঠি দিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট বা সিপিজে। সরকার তরফে কোনো সদুত্তর না পায় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলেও চিঠি দেওয়ার কথা ভাবছে সংস্থাটি। এখন দেখার বিষয়, আওয়ামী লীগের দেশীয় তৎপরতার সাথে বিদেশি তৎপরতা বাড়ায় পরিস্থিতি কোন দিকে মন নেয়। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী